পৃষ্ঠা ১১২ কন্টিনিউড। প্রশ্ন ১১। প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত বাংলায় বিপ্লবী আন্দোলনের পরিচয় দাও, অথবা বাংলায় বিপ্লবী আন্দোলনের প্রথম পর্বের বিবরণ দাও। ভূমিকা: ভারতের সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলনের এক অগ্নিগর্ভ কেন্দ্র ছিল বাংলা। বাংলার বিপ্লবী আন্দোলনের সময় বিভিন্ন গুপ্ত সমিতি ও বিপ্লবীদের প্রচেষ্টায় যুবকদের মনে বিপ্লবী মানসিকতা গড়ে ওঠে। মূলত স্বদেশী আন্দোলনের সময়কাল থেকেই জাতীয় আন্দোলনে সশস্ত্র বিপ্লববাদের প্রসার ঘটতে শুরু করে। বাংলায় বিপ্লবী আন্দোলনের প্রথম পর্ব। ১. বিভিন্ন গুপ্ত সমিতির ভূমিকা। ১. অনুশীলন সমিতি এ প্রতিষ্ঠা: বিপ্লবী সতীশচন্দ্র বসু, ব্যারিস্টার পি মিত্র অর্থাৎ প্রমথনাথ মিত্রর সহায়তায় কলকাতায় ১২ মদন মিত্র লেনে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন ১৯০২ খ্রিস্টাব্দে ২৪শে মার্চ। অনুশীলন সমিতির প্রধান সংগঠক ও সভাপতি ছিলেন প্রমথনাথ মিত্র সহ সভাপতি ছিলেন অনুশীলন সমিতির প্রধান সংগঠক ও সভাপতি ছিলেন প্রমথনাথ মিত্র, সহসভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, কোষাধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ এবং অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন ভগিনী নিবেদিতা। বি. আদর্শ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসের সন্তান দলের আদর্শে উদ্বুদ্ধ ছিল অনুশীলন সমিতি। এই সমিতির সদস্যরা বিপ্লবী সংগ্রামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশের সঙ্গে সরাসরি সশস্ত্র সংগ্রামে লিপ্ত হওয়ার শপথ নেন। গীতা ও আনন্দমঠ ছিল সমিতির সদস্যদের কাছে অবশ্য পাঠ্য। অনুশীলন সমিতির সদস্যদের সাংগঠনিক আদর্শ শিক্ষা দেওয়ার জন্য রাশিয়ার অ্যানার্কিস্ট নামক বিপ্লবী দলের সংগঠন পদ্ধতি অনুসরণ করা হতো। সি. শাখা সংগঠন। অনুশীলন সমিতির শাখা সংগঠন ছিল ঢাকা অনুশীলন সমিতি ও ময়মনসিংহ অনুশীলন সমিতি ১৯০৬ খ্রিস্টাব্দ। এই শাখা সংগঠনগুলির প্রচেষ্টায় বাংলার বিভিন্ন অঞ্চলে বৈপ্লবিক কর্মকাণ্ড শুরু হয়। ডি. বৈপ্লবিক কর্মকাণ্ড: অনুশীলন সমিতির নেতৃত্বে নিষ্ক্রিয় প্রতিরোধ ও সশস্ত্র আন্দোলন, এই দুই পদ্ধতিতে বিপ্লবী আন্দোলন পরিচালিত হতো। এই সমিতির বিপ্লবী সদস্যরা অর্থ সংগ্রহের জন্য রাজনৈতিক ডাকাতি করেন। বিপ্লবী কর্মকাণ্ডের জন্য তাঁরা গোপনে দেশে বা বিদেশে অস্ত্র সংগ্রহ করেন এবং বোমা তৈরির কৌশল শেখার জন্য বিদেশে যান। ২. যুগান্তর দল এ গঠন: বারীন্দ্র কুমার ঘোষ ও ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকা প্রকাশ করে ১৯০৬ খ্রিস্টাব্দে। বারীন্দ্র কুমার ঘোষ ও ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকা প্রকাশ করে ১৯০৬ খ্রিস্টাব্দে বিপ্লবী আদর্শ প্রচার শুরু করেন। যুগান্তর পত্রিকা প্রকাশ্যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের প্রচার করে। পৃষ্ঠা ১১৩। ক্রমে এই গোষ্ঠী যুগান্তর দল নামে পরিচিতি লাভ করে। বি. কার্যকলাপ: যুগান্তর দলই সর্বপ্রথম বিদেশি শাসকদের বিরুদ্ধে বোমা প্রভৃতি মারণাস্ত্রের ব্যবহারের কথা প্রকাশ্যে প্রচার করে। যুগান্তর দলের উদ্যোগে পূর্ববঙ্গ ও আসামের অত্যাচারী ছোটলাট ব্যামফিল্ড ফুলারকে হত্যার পরিকল্পনা করা হয়। পরের বছরে বাংলার গভর্নর অ্যান্ড্রু ফ্রেজারকে হত্যার চেষ্টা করা হয়। ঢাকার প্রাক্তন ম্যাজিস্ট্রেট মিস্টার অ্যালেনকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। কলকাতার অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার দায়িত্ব দেওয়া হয় এই দলের সদস্য ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকিকে। ৩. যতীন্দ্রনাথ প্রতিষ্ঠিত গুপ্ত সমিতি। অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হওয়ার এক সপ্তাহ পরে বরোদা থেকে অরবিন্দ ঘোষ বাংলা একটি বিপ্লবী গুপ্ত সমিতি গড়ে তোলার জন্য যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে কলকাতায় পাঠান। যতীন্দ্রনাথ ১০৮ সি আপার সার্কুলার রোডে কোর্ট সম্মিলিত দল আনকোট নামে একটি গুপ্ত সমিতি প্রতিষ্ঠা করেন। সশস্ত্র পথে স্বাধীনতা অর্জন এই সমিতিরও প্রধান লক্ষ্য হওয়ায় অচিরেই নতুন সমিতিটি অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হয়। প্রমথনাথ মিত্রর সঙ্গে সম্মিলিত দলের সভাপতি চিত্তরঞ্জন দাস ও অরবিন্দ ঘোষ
সহসভাপতি এবং সুরেন্দ্রনাথ ঠাকুর কোষাধ্যক্ষ নিযুক্ত হন। স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতাও এই বিপ্লবী সমিতিটির সঙ্গে যুক্ত ছিলেন। 4. অন্যান্য সমিতি। সমগ্র বাংলায় অনুশীলন সমিতি, যুগান্তর দল প্রভৃতি গুপ্ত সমিতি প্রতিষ্ঠার পাশাপাশি ময়মনসিংহের সাধনা সমিতি ও সুহৃদ সমিতি, ফরিদপুরের ব্রতী সমিতি, ঢাকার মুক্তি সংঘ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এছাড়াও অরবিন্দের উদ্যোগে প্রতিষ্ঠিত ও বারীন্দ্র কুমার ঘোষের পরিচালনায় সার্কেল অফ ফ্রেন্ডস এবং সরলা দেবীর অনুপ্রেরণায় বীরাষ্টমী সংস্থা বিপ্লবী কার্যকলাপ শুরু করে। 2. বঙ্কিমচন্দ্র ও বিবেকানন্দের প্রভাব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে জন্মভূমিকে মা দুর্গার বিভিন্ন রূপের সঙ্গে তুলনা করেন। তাঁর তুলনায় বিপ্লবীরা প্রভাবিত হন। তাঁর লেখা কৃষ্ণ চরিত্র প্রকাশিত হওয়ার পর বিপ্লবীদের কাছে শ্রীকৃষ্ণই হয়ে ওঠেন আদর্শ পুরুষ। শ্রীকৃষ্ণের ধর্মরাজ্য স্থাপনের আদর্শের প্রতি বিপ্লবীরা আকৃষ্ট হন। ফুটনোট: শ্রীকৃষ্ণ দেখেছিলেন এক ঐক্যবদ্ধ ভারতবর্ষের, আর এই স্বপ্নকে সিদ্ধ করার জন্যই কুরুক্ষেত্রে অগণিত ক্ষুদ্র সামন্ত রাজাকে বিনাশ করে এক সুবিশাল সংহত ধর্মরাজ্য সৃষ্টি করেছিলেন। অমলেশ ত্রিপাঠী, ভারতের মুক্তি সংগ্রামে চরমপন্থী পর্ব, আনন্দ, কলকাতা, 1987, পৃষ্ঠা 26। মূল পাঠে ফিরে এলাম। স্বামী বিবেকানন্দের বাণী ও আদর্শের মধ্যে বিপ্লবীরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণা পান। বিবেকানন্দের অভয় মন্ত্রে সাড়া দিয়ে বিপ্লবীরা মনে করেন বিদেশি শাসনের নাগপাশ ছিন্ন করা তাঁদের পবিত্র কর্তব্য। দেশকে মায়ের মতো করে দেখা, দেশের জন্য নিঃস্বার্থভাবে সব কিছুকে ত্যাগ করার আদর্শ বিপ্লবীরা গ্রহণ করেন বঙ্কিমচন্দ্র ও বিবেকানন্দের কাছ থেকেই। বাংলার বিপ্লবীরা স্বামীজির সেই বাণীকেই জীবনাদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন। কোট: হে ভারত, ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। আনকোট। 3. অরবিন্দের ভূমিকা। শ্রী অরবিন্দ ছিলেন 20 শতকের বিপ্লবের পীঠস্থান বাংলার চরমপন্থী মতবাদের ঋত্বিক। অরবিন্দের কাছে দেশ ছিল মৃন্ময়ী নয়, চিন্ময়ী, অর্থাৎ রক্তমাংসের মাতৃস্বরূপা। অরবিন্দর মত ছিল, কোট, রক্ত ও অগ্নিস্নানে পবিত্র হয়ে, আনকোট। বন্ধনী শুরু: পিউরিফিকেশন অফ ব্লাড অ্যান্ড ফায়ার, বন্ধনী শেষ। জাতির চরণে আত্মবলিদান। অরবিন্দ বিশ্বাস করতেন স্বাধীনতা হলো জাতির প্রাণবায়ু, তা কখনো ভিক্ষা দ্বারা অর্জন করা যায় না। অরবিন্দই প্রথম জাতিকে ব্রিটিশ নিয়ন্ত্রণমুক্ত পূর্ণ স্বরাজের মন্ত্রে দীক্ষিত করেন। তিনি স্বরাজ অর্জনের উপায় হিসেবে নিষ্ক্রিয় প্রতিরোধ অর্থাৎ স্বদেশী ও বয়কটের পাশাপাশি বিপ্লববাদের কথা বলেন। বাংলায় চরমপন্থী আন্দোলনকে বিপ্লববাদের পথে পরিচালনায় অরবিন্দের ভূমিকাই ছিল সবচেয়ে বেশি। তিনি তাঁর নিজের ভাই বারীন্দ্রনাথ ঘোষ ও বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সাহায্যে বাংলায় বিপ্লবী সমিতির সংগঠন গড়ে তোলেন ও তাতে প্রাণ সঞ্চার ঘটান। অরবিন্দই প্রথম বাংলার বিপ্লবী সমিতি ও বিপ্লবী সংগঠনগুলিকে এক সুতোয় বাঁধার উদ্যোগ নেন। অরবিন্দের প্রত্যক্ষ উৎসাহ, পরামর্শ ও নেতৃত্বে মুরারিপুকুর, বন্ধনী শুরু, মানিকতলা, বন্ধনী শেষ, বাগান বাড়িতে যুগান্তর দলের বিপ্লবীরা বৈপ্লবিক কর্মকাণ্ডের প্রস্তুতি নিতে শুরু করেন। 4. বৈপ্লবিক কর্মকাণ্ডের অর্থ ও অস্ত্র সংগ্রহ। প্রথম দিকে বিপ্লবী সমিতি ও বিপ্লবী সংগঠনগুলির বৈপ্লবিক কর্মকাণ্ড পরিচালনার প্রয়োজনীয় অর্থ আসত দেশহিতৈষী ধনী ব্যক্তিদের দান থেকে। পরে বিপ্লবী কর্মকাণ্ড বাড়তে থাকলে তা পরিচালনার জন্য আরও বেশি অর্থ ও অস্ত্রের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানোর জন্য অনেক সময় বিপ্লবীদের রাজনৈতিক ডাকাতির পথ বেছে নিতে হয়। অবিভক্ত বাংলার নারায়ণগঞ্জে, ঢাকার শেখরনগরে এবং আরসুলিয়া বেশ কয়েকটি স্থানে বিপ্লবীরা তাঁদের বৈপ্লবিক কাজ পরিচালনার জন্য রাজনৈতিক ডাকাতি করে অর্থ জোগাড়ের চেষ্টা চালান। বৈপ্লবিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বাংলার বিপ্লবীরা অস্ত্র সংগ্রহ ও বোমা তৈরির পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। যুগান্তর দলের সদস্য উল্লাসকর দত্তের ওপর বোমা তৈরির দায়িত্ব দেওয়া হয়। বোমা তৈরির শিক্ষা গ্রহণের জন্য বিপ্লবী হেমচন্দ্র দাস
কানুনগো পৈতৃক সম্পত্তি বিক্রি করে প্যারিস যাত্রা করেন। বিপ্লবী সংগঠনগুলি অস্ত্র জোগাড় করার জন্য তাদের সদস্যদের জাপান, চীন, ফিলিপাইন, জাভা ইত্যাদি দেশে পাঠায়, যাতে জার্মানি থেকে আসা অস্ত্রশস্ত্র ওই দেশগুলির মধ্যে দিয়ে নির্বিঘ্নে আনা যায়। 5. ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির ভূমিকা। 1. কিংসফোর্ড হত্যার প্রচেষ্টা। যুগান্তর দলের নেতা বারীন্দ্র কুমার ঘোষ কলকাতার প্রাক্তন প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার জন্য পৃষ্ঠা 114 প্রফুল্ল চাকিকে মুজফ্ফরপুর পাঠানোর সিদ্ধান্ত নেন। হেমচন্দ্র দাস কানুনগো প্রফুল্ল চাকির সঙ্গে ক্ষুদিরাম বসুকেও পাঠানোর অনুরোধ জানান। ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে হত্যার লক্ষ্যে মুজফ্ফরপুর রওনা হন। 1908 খ্রিস্টাব্দের 30 এপ্রিল রাতে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি একটি ইউরোপীয় ক্লাবের প্রবেশ পথের মুখে আত্মগোপন করে থাকেন। কিংসফোর্ডের গাড়ি ভেবে বোমা ছুড়লে মিস ও মিসেস কেনেডি নামক দুজন মহিলা মারা যান। ধরা পড়ার আগেই প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন 1908 খ্রিস্টাব্দ 1 মে। পরে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় 1908 খ্রিস্টাব্দ 11 আগস্ট। 2. আলিপুর বোমা মামলা। কিংসফোর্ড হত্যাকাণ্ডের সূত্র ধরেই পুলিশ মুরারিপুকুর বাগানবাড়িতে তল্লাশি চালায় এবং অরবিন্দ বারীন্দ্র সহ 47 জনকে গ্রেফতার করে। শুরু হয় বিখ্যাত আলিপুর বোমা মামলা 1908 খ্রিস্টাব্দ। দীর্ঘ প্রায় 1 বছর ধরে মামলা চলাকালীন নানা বৈপ্লবিক কর্মকাণ্ডে বাংলাদেশ মুখর হয়ে ওঠে। জেলের মধ্যেই বিপ্লবী রাজ সাক্ষী, নরেন গোসাই, সরকারি উকিল আশুতোষ বিশ্বাস, পুলিশের ডেপুটি সুপার শামসুল আলম, দারোগা নন্দলাল ব্যানার্জি প্রমুখ বিপ্লবীদের হাতে নিহত হন। বিপ্লবী কানাইলাল দত্ত ও সত্যেন বসুর ফাঁসি হয়। শেষ পর্যন্ত চিত্তরঞ্জনের চেষ্টায় অরবিন্দ বেকসুর মুক্তি লাভ করেন। তবে অধিকাংশ বিপ্লবীরই দীর্ঘমেয়াদী কারাদণ্ড বা দ্বীপান্তর হয় 1909 খ্রিস্টাব্দ। অনুশীলন সমিতি ও যুগান্তর দল নিষিদ্ধ ঘোষিত হয়। 6. বাঘাযতীনের ভূমিকা। 1. ডেপুটি সুপারিনটেন্ডেন্ট শামসুল আলম হত্যাকাণ্ড। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নির্দেশ মেনে যুগান্তর সমিতির বিপ্লবী বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত বেঙ্গল পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ও আলিপুর ষড়যন্ত্র মামলার তদন্তকারী গোয়েন্দা অফিসার শামসুল আলমকে গুলি করে হত্যা করেন 24 জানুয়ারি 1910 খ্রিস্টাব্দ। এই অভিযোগে যতীন্দ্রনাথের 1 বছরের কারাদণ্ড হয়। 2. রডা কোম্পানির অস্ত্রশস্ত্র লুণ্ঠন। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের উদ্যোগে বিপ্লবীরা রডা কোম্পানিতে কর্মরত এক স্বদেশী কর্মচারীর সাহায্যে ওই কোম্পানি থেকে 50টি মাউজার পিস্তল MOUSAR মাউজার PISTOL পিস্তল এবং প্রায় 4600 কার্তুজ জোগাড় করে। পরে এই পিস্তল ও কার্তুজ বাংলার বিভিন্ন জেলার বিপ্লবীদের কেন্দ্রগুলিতে ছড়িয়ে দেওয়া হয়। 7. ব্রিটিশ সরকারের দমন নীতি। বাংলার বিপ্লবীদের দমন করার জন্য ব্রিটিশ পুলিশ তাদেরকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করে মামলা শুরু করে। অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার অভিযোগ এনে বাংলার বিপ্লবীদের বিরুদ্ধে শুরু হয় আলিপুর ষড়যন্ত্র মামলা। বেঙ্গল পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট শামসুল আলমকে হত্যার অপরাধে বিপ্লবীদের বিরুদ্ধে শুরু হয় হাওড়া ষড়যন্ত্র মামলা 24 জানুয়ারি 1910 খ্রিস্টাব্দ। খুলনা জেলায় যুগান্তর সমিতির শাখার সঙ্গে যুক্ত বিপ্লবীরা যশোর ও খুলনা জেলার বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক ডাকাতিতে অভিযুক্ত হলে শুরু হয় খুলনা ষড়যন্ত্র মামলা 1910 খ্রিস্টাব্দ। ঢাকা অনুশীলন সমিতির প্রধান পুলিন বিহারী দাস ও 43 জন বিপ্লবীর ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার অপরাধে শুরু হয় ঢাকা ষড়যন্ত্র মামলা। এই সবের পাশাপাশি অনুশীলন সমিতি ও যুগান্তর দলকে সরকার নিষিদ্ধ বলে ঘোষণা করে। বিপ্লবীদের নিয়ন্ত্রণ করার জন্য সরকার বিদ্রোহমূলক জনসভা নিবারক আইন চালু করে। উপসংহার। 1914 খ্রিস্টাব্দের প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত পুলিশের তীব্র দমন নীতিও বিপ্লবীদের দমাতে পারেনি। বাঙালি তরুণ বিপ্লবীরা জীবন মৃত্যুর তোয়াক্কা না করে বিপ্লবী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের সেই আত্মত্যাগ ও সংগ্রামের মধ্যেই স্বাধীন ভারতের স্বপ্ন জেগে উঠেছিল। প্রশ্ন 12। বাঘাযতীনের বিপ্লবী কার্যকলাপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
ভূমিকা: বাংলার বিপ্লবী আন্দোলনে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘাযতীনের বিপ্লবী কর্মকাণ্ড বাংলা তথা ভারতের বিপ্লববাদের এক স্মরণীয় অধ্যায়। অনুশীলন সমিতি, যুগান্তর দলসহ বিভিন্ন গুপ্ত সমিতিগুলি যখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, সেই সময় বাঘাযতীনের সাহসী সশস্ত্র লড়াই বিপ্লবীদের ব্রিটিশ বিরোধী সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছিল। বাঘাযতীনের বিপ্লবী কর্মকাণ্ড: ১. বিপ্লবী জীবনের প্রথম পর্ব। ১. বিপ্লবী ভাবাদর্শে দীক্ষা। ছোটবেলা থেকেই বাঘাযতীন পড়াশোনা ও খেলাধুলোর পাশাপাশি হনুমান, রাজা হরিশ্চন্দ্র, ভক্ত প্রহ্লাদ প্রভৃতি পৌরাণিক চরিত্রে অভিনয় করতে ভালোবাসতেন। তাঁর মা বিধবা শরৎশশী দেবী ছিলেন একজন স্বভাব কবি। স্কুল জীবন থেকে মায়ের কাছেই তিনি পড়াশোনার পাশাপাশি সমসাময়িক বাঙালি চিন্তাবিদদের রচনাবলীর পাঠ নেন। স্বামী বিবেকানন্দের সংস্পর্শে আসার পর তিনি দেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি আকৃষ্ট হন। ২. যুগান্তর দল ও অনুশীলন সমিতির সঙ্গে যোগাযোগ। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাদের সঙ্গে মিলিত হয়ে তিনি জেলায় জেলায় এই গুপ্ত বিপ্লবী সমিতির শাখা গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করেন। যুগান্তর দলে যোগ দেওয়ার পর তিনি মানবেন্দ্রনাথ রায়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলেন। ৩. বারীন্দ্রনাথ ঘোষের সঙ্গে মতবিরোধ। সপরিবারে দেওঘরে থাকাকালীন যতীন্দ্রনাথ বারীন ঘোষের সঙ্গে মিলিত হয়ে একটি বোমা কারখানা তৈরি করেন। যদিও কিছুদিনের মধ্যেই বিপ্লবী কর্মকাণ্ড পরিচালনার পদ্ধতি নিয়ে বারীন ঘোষের সঙ্গে যতীন্দ্রনাথের মতবিরোধ দেখা দেয়। যতীন্দ্রনাথ চেয়েছিলেন বিপ্লবী কর্মকাণ্ড পরিচালিত হোক 3টি ধাপে। প্রথম ধাপে একক প্রচেষ্টায় শহীদ হয়ে, পৃষ্ঠা 115, দেশবাসীর অন্তরে স্বদেশ চেতনার জাগরণ ঘটানো। দ্বিতীয় ধাপে ছোট ছোট দল বেঁধে ইংরেজদের সঙ্গে বিপ্লবীদের খণ্ডযুদ্ধ বাঁধানো। এবং তৃতীয় ধাপে দেশ জুড়ে ব্রিটিশ বিরোধী এক গণ অভ্যুত্থান ঘটানোর মধ্যে দিয়ে গণ আন্দোলনের সূচনা ঘটানো। অপরদিকে বারীন ঘোষ চাইতেন হঠাৎ করে কোনো আভাস ছাড়াই সন্ত্রাসমূলক কর্মকাণ্ড ঘটাতে। ৪. বিপ্লবীদের পৃষ্ঠপোষকতা। বিপ্লবী কর্মকাণ্ডে ভীত হয়ে ব্রিটিশ সরকার গুপ্ত সমিতিগুলিতে হানা দিতে শুরু করে এবং সভা সমিতির আয়োজনকে বেআইনি ঘোষণা করে। দেশ জুড়ে বিপ্লবীদের ধরপাকড় শুরু হলে যতীন্দ্রনাথ সুন্দরবনের গোসাবা অঞ্চলে গড়ে তোলেন ইয়াং বেঙ্গল জমিদারি কোঅপারেটিভ। এখানে তিনি পলাতক বিপ্লবীদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন। ২. বিপ্লবী জীবনের দ্বিতীয় পর্ব। ১. হাওড়া ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বেঙ্গল পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ও আলিপুর ষড়যন্ত্র মামলার তদন্তকারী গোয়েন্দা অফিসার শামসুল আলমকে গুলি করে হত্যা করেন 24শে জানুয়ারি 1910 খ্রিস্টাব্দ যুগান্তর সমিতির 18 বছরের যুবক বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত। পুলিশের হাতে ধরা পড়ার পর স্বীকারোক্তিতে বীরেন্দ্রনাথ জানান যে তিনি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নির্দেশে এই কাজ করেছেন। এই স্বীকারোক্তির পর অনুশীলন সমিতির 47 জন বিপ্লবীকে গ্রেফতার করে বিচার শুরু হয়। এটি হাওড়া ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। 33 জন অভিযুক্ত মুক্তি পান। অভিযুক্ত বাকিদের সঙ্গে বাঘাযতীন এবং নরেন্দ্রনাথ ভট্টাচার্যকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের ফাঁসি হয়। ২. রাজনৈতিক ডাকাতি ও অস্ত্র সংগ্রহ। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের উদ্যোগে ও পরিচালনায় পরপর 3টি রাজনৈতিক ডাকাতির মাধ্যমে বিপ্লবী কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের ব্যবস্থা করা হয়। ফুটনোট: 3টি রাজনৈতিক ডাকাতি হল: ১. কলকাতার যুগান্তর সমিতির সদস্যদের দ্বারা গার্ডেন রিচে বার্ড কোম্পানির গাড়ি থেকে পড়া যাচ্ছে না 1000 টাকা লুণ্ঠন, সংখ্যাটা বোঝা যাচ্ছে না। ২. যুগান্তর সমিতির সদস্যদের দ্বারা বেলেঘাটায় এক চাল ব্যবসায়ী দোকান থেকে 22,000 টাকা লুণ্ঠন। ৩. কলকাতার কর্পোরেশন স্ট্রিটের এক দোকান থেকে 25,000 টাকা লুণ্ঠন। মূল পাঠে ফিরে এলাম।
যতীন্দ্রনাথের নির্দেশ মেনে বাংলায় বিপ্লবীরা রডা কোম্পানিতে কর্মরত এক স্বদেশী কর্মচারীর সাহায্যে ওই কোম্পানি থেকে 50টি মাউসার পিস্তল এবং প্রায় 4600 কার্তুজ জোগাড় করে। পরে এই পিস্তল ও কার্তুজ বাংলার বিভিন্ন জেলার বিপ্লবী কেন্দ্রগুলিতে ছড়িয়ে দেওয়া হয়। 3. ভারত জার্মান ষড়যন্ত্র। ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটেন ভারত থেকে বহু ইংরেজ সেনাকে ইউরোপীয় রণাঙ্গনে সরিয়ে নেয়। এই সুযোগে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও রাসবিহারী বসু গদর দলের সাহায্যে ভারতে এক সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা নেন। সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা অনুযায়ী পূর্ব এশিয়াতে 2টি বিপ্লবী সংগঠন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়, একটি শ্যাম দেশের থাইল্যান্ড ব্যাংকক শহরে, অপরটি ইন্দোনেশিয়ার বাটাভিয়া শহরে। ব্যাংকক থেকে আমেরিকার গদর দলের সঙ্গে এবং বাটাভিয়া থেকে বাংলার বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ রক্ষার ব্যবস্থা করা হয়। চীনের সাংহাই নগরে অবস্থিত জার্মান দূতাবাসের সঙ্গে এই দুই কেন্দ্রের বিপ্লবীদের মধ্যে সংযোগ গড়ে তোলা হয়। এছাড়াও সাংহাইয়ের জার্মান দূত আমেরিকার ওয়াশিংটন শহরে অবস্থিত জার্মানির রাষ্ট্রদূত কার্নস্টফ ও তার মিলিটারি আতাশে ফন পাপেন মারফত বার্লিনের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। ভারতে সশস্ত্র অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনাকে সফল করার জন্য মারাঠি যুবক বিষ্ণু গণেশ পিংলে এবং বাঙালি যুবক সত্যেন্দ্রনাথ সেন সহ একদল গদর কর্মী আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে জাহাজ করে কলকাতায় আসেন। পিংলে পশ্চিম ভারতের বিপ্লবীদের সঙ্গে এবং সত্যেন্দ্রনাথ বাংলার বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে শুরু করেন। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার বিপ্লবীদের নিয়ে এক বৈঠক বসে। এই বৈঠকে জার্মানি থেকে পাঠানো অস্ত্রের সাহায্যে ভারত জুড়ে সশস্ত্র অভ্যুত্থানের চূড়ান্ত পরিকল্পনা রচিত হয়। নিজেদের মধ্যে আলোচনার জন্য কলকাতায় দক্ষিণেশ্বরে পঞ্চবটী তলায় উভয়ে মিলিত হন। 21শে ফেব্রুয়ারি 1915 খ্রিস্টাব্দ দিনটিকে সশস্ত্র অভ্যুত্থান ঘটানোর দিন হিসেবে গ্রহণ করা হয়। ঠিক হয় উত্তর ভারতে রাসবিহারীর নেতৃত্বে এবং দক্ষিণ ভারতে যতীন্দ্রনাথের নেতৃত্বে এই সশস্ত্র অভ্যুত্থান ঘটানো হবে। লাহোর, ফিরোজপুর, রাওয়ালপিন্ডি, জব্বলপুর, বেনারস ইত্যাদি অঞ্চলে তেরঙ্গা ঝান্ডা ওড়ানো হবে। মুসলমান বিপ্লবীদের নীল, শিখদের হলুদ আর হিন্দুদের প্রতীকের রং হবে লাল। সেনাধ্যক্ষ মনসা সিং সংকেত পেলেই ফোর্ট উইলিয়ামের সেনারা বিপ্লবীদের পতাকা উড়িয়ে বিদ্রোহ ঘোষণা করবেন, কিন্তু দুর্ভাগ্যবশত কৃপাল সিং নামে এক গদর কর্মীর বিশ্বাসঘাতকতায় এই সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা বানচাল হয়ে যায়। 4. বুড়ি বালামের যুদ্ধ। যতীন্দ্রনাথ তাঁর কয়েকজন সহকারীকে নিয়ে উড়িষ্যার বালেশ্বর অর্থাৎ বালাসোরে আশ্রয় নেন। এখানেই অস্ত্রশস্ত্র নিয়ে জার্মানি থেকে মাভেরিক নামক জাহাজটির আসার কথা ছিল। গোপনে এই খবর পেয়ে পুলিশ কমিশনার চার্লস টেগার্ট বিশাল পুলিশ বাহিনী নিয়ে সেখানে আসেন এবং বিপ্লবীদের আক্রমণ করেন। বিপ্লবী ও পুলিশের খণ্ডযুদ্ধে বাঘাযতীন গুরুতর আহত হয়ে বালেশ্বর হাসপাতালে মারা যান। 9ই সেপ্টেম্বর 1915 খ্রিস্টাব্দ, পৃষ্ঠা 116। তাঁর সঙ্গীদের মধ্যে চিত্তপ্রিয় রায়চৌধুরী যুদ্ধক্ষেত্রে নিহত হন এবং নীরেন সেনগুপ্ত ও মনোরঞ্জন দাশগুপ্তের পরে ফাঁসি হয়। জ্যোতিষ পালের যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং জেলের মধ্যে পুলিশি অত্যাচারে উন্মাদ অবস্থায় তাঁর মৃত্যু হয়। মূল্যায়ন। দেশমাতার মুক্তিযুদ্ধে বাঘাযতীনের আত্মবলিদান পরবর্তী প্রজন্মের বাংলা তথা ভারতের বিপ্লবের কাছে আত্মোৎসর্গের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ করে তুলেছিল। পাশাপাশি বাঘাযতীনের বিপ্লবী কর্মকাণ্ড ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের প্রসার ঘটিয়েছিল। প্রশ্ন 13। পাঞ্জাবে বিপ্লববাদী কার্যকলাপের পরিচয় দাও। ভূমিকা। গুরু গোবিন্দ সিং ও রঞ্জিত সিংয়ের ঐতিহ্যের ধারক পাঞ্জাববাসী ব্রিটিশ সরকারের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হন। পাঞ্জাবের বিপ্লবী কার্যকলাপ ভারতীয়দের মনে শিহরণ জাগিয়েছিল। পাঞ্জাবে বিপ্লববাদী কার্যকলাপ। 1. আর্য সমাজের ভূমিকা।
পাঞ্জাবের বৈপ্লবিক তৎপরতার মূলে আর্য সমাজের ভূমিকা ছিল যথেষ্ট। 1907 খ্রিস্টাব্দে বৈপ্লবিক কার্যকলাপের জন্য যাঁদের অভিযুক্ত করা হয় তাঁদের মধ্যে অনেকেই ছিলেন আর্য সমাজের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। মূলত আর্য সমাজের প্রেরণাতেই পাঞ্জাবের বিপ্লবী আন্দোলনের স্ফুরণ ঘটেছিল। আর্য সমাজের সক্রিয় সহযোগিতায় সে সময় পাঞ্জাবের গুপ্ত সমিতিগুলি বোমা তৈরি ও অস্ত্রশস্ত্র জোগাড়ের চেষ্টা শুরু করে। জেনারেল ডায়ারের মতে 1907 থেকে 1925 খ্রিস্টাব্দ পর্যন্ত পাঞ্জাবের গ্রেফতার হওয়া বেশিরভাগ বিপ্লবী ছিলেন আর্য সমাজের সদস্য। 2. J.M. চট্টোপাধ্যায়ের ভূমিকা। পাঞ্জাবের সাহারানপুর অঞ্চলে প্রবাসী বাঙালি J.M. চট্টোপাধ্যায় সেখানে সর্বপ্রথম একটি গুপ্ত বিপ্লবী সমিতি প্রতিষ্ঠা করেন 1904 খ্রিস্টাব্দ। তাঁর নির্দেশে বিপ্লবীরা গুপ্ত হত্যার পথ নেন। সশস্ত্র বিপ্লবী কার্যকলাপের অর্থ সংগ্রহ করার জন্য বিপ্লবীরা রাজনৈতিক ডাকাতির পথ অবলম্বন করেন। ধামেলা নদীর তীরে তিনি কয়েকজন সহযোগী তরুণকে নিয়ে দেশমাতার মুক্তির জন্য প্রাণ বিসর্জনের শপথ নেন। এছাড়া তিনি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখির মাধ্যমেও বিপ্লববাদের প্রচার চালান। অল্পদিনের মধ্যেই ওই সমিতিতে লালা হরদয়াল, সুফি অম্বাপ্রসাদ, অজিত সিংহ প্রমুখ যোগদান করেন। সমিতির তরফে কোট ঝঙ্গের শিয়াল আনকোট, কোট ভারতমাতা আনকোট, কোট স্বরাজ আনকোট প্রভৃতি পত্রিকা প্রকাশিত হয়। সাহারানপুরের বিপ্লবী সমিতির প্রধান কেন্দ্র পরে রুড়কিতে স্থানান্তরিত হয়। রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজের বহু ছাত্র এই সমিতির সঙ্গে যুক্ত হন। 3. অজিত সিংহর ভূমিকা। পাঞ্জাবের বিপ্লববাদে অজিত সিংহর ভূমিকা ছিল স্মরণীয়। শহীদ ভগৎ সিংয়ের কাকা অজিত সিং লাহোরের রাস্তায় বিপ্লববাদের প্রচারপত্র বিলি করলে পুলিশ তাঁকে গ্রেফতার করে নির্বাসন দেয়, কিন্তু মুক্তির পর তিনি সুফি অম্বাপ্রসাদকে সম্পাদক করে কোট পেশোয়া আনকোট নামক এক সংবাদপত্র প্রকাশ করেন। সরকার অজিত সিংয়ের কার্যকলাপকে বিপজ্জনক ভেবে পুনরায় গ্রেফতারের পরিকল্পনা নিলে তিনি পারস্যে চলে যান। সেখান থেকে তিনি রোম হয়ে দক্ষিণ আমেরিকায় আসেন ও গদর পার্টির সঙ্গে যোগাযোগ রাখেন। অজিত সিংহ বিশ্বাস করতেন বিপ্লবের পথ ধরেই ভারতের স্বাধীনতা আসা সম্ভব। তিনি বলতেন, ভিক্ষা করে কেউ কিছু পায় না, নিজেদের সঙ্ঘবদ্ধ করো এবং যা প্রাপ্য তা জোর করে কেড়ে নাও। 4. অম্বাপ্রসাদের ভূমিকা। বালগঙ্গাধর তিলকের অনুগামী অম্বাপ্রসাদ সাংবাদিক রূপে তাঁর জীবন শুরু করলেও মনে প্রাণে তিনি ছিলেন স্বদেশী। কোট হিন্দুস্থান আনকোট পত্রিকার সহ সম্পাদক রূপে এবং ইন্ডিয়া ইনক্লাব পত্রিকার সম্পাদক রূপে তিনি স্বাধীনতার মন্ত্র প্রচার করে গেছেন। তিনি পাঞ্জাবের গ্রামগুলিতে ভারতমাতা সোসাইটির আন্দোলন পরিচালনা করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে নেপালবাসীদের সমর্থন আদায়ের জন্য তিনি নেপালে যান। বিপ্লবী আদর্শ প্রচারের লক্ষ্যে তিনি প্রকাশ্যে মঞ্চ থেকে অগ্নিগর্ভ ভাষণ দিতেন। অম্বাপ্রসাদ প্রথম বিশ্বযুদ্ধের সময় পারস্য আফগানিস্তান অঞ্চলে ব্রিটিশ বিরোধী কার্যকলাপের জন্য ইংরেজের হাতে বন্দী হন এবং ওই অবস্থাতেই তার মৃত্যু হয় 1915 খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারি। 4. লালা লাজপত রায়ের ভূমিকা। লালা লাজপত রায় পাঞ্জাবে সংগ্রামশীল জাতীয়তাবাদকে জনপ্রিয় করে তোলেন। তিনি কংগ্রেসি আন্দোলনের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখলেও গোপনে পাঞ্জাবের সাহারানপুরের বিপ্লবী সমিতির সঙ্গে যোগাযোগ রাখতেন। লালা লাজপত রায়ের সংগ্রামশীল আদর্শ বিপ্লববাদের পথকে প্রশস্ত করে। তিনি তাঁর বিপ্লববাদী আদর্শের দ্বারা ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, শিবরাম রাজগুরু, সুখদেব থাপা সহ পাঞ্জাবের যুব সম্প্রদায়কে বিপ্লববাদে দীক্ষিত করেন। সাইমন কমিশন বিরোধী বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দানকালে পুলিশের লাঠির আঘাতে লাজপত রায় আহত হয়ে পরে মারা গেলে পাঞ্জাবের কোট হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন আনকোট নামে একটি বিপ্লবী দল এই হত্যার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। এই দলের বিপ্লবী ভগৎ সিং পাঞ্জাবের লাহোরে ব্রিটিশ পুলিশ অফিসার জন সন্ডার্সকে
গুলি করে হত্যা করেন এবং ভগৎ সিংয়ের সহযোগী চন্দ্রশেখর আজাদ ভারতীয় পুলিশ হেড কনস্টেবল চন্নন সিংকেও গুলি করে হত্যা করেন। পাঞ্জাবে গদর পার্টির নেতৃত্বে যে বৈপ্লবিক কর্মতৎপরতা দেখা যায় তাতে লাজপত রায়ের সক্রিয় ভূমিকা ছিল। 6. লালা হরদয়ালের অবদান। পাঞ্জাবে বিপ্লবী আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন লালা হরদয়াল। উচ্চশিক্ষার জন্য তিনি ইংল্যান্ডে থাকাকালীন ভারতীয় বিপ্লবী শ্যামজি কৃষ্ণ বর্মার কাছে বিপ্লববাদে দীক্ষা নেন। এরপর তিনি লাহোরে ফিরে এসে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের গোপনে বৈপ্লবিক কার্যকলাপের শিক্ষাদান শুরু করেন। পৃষ্ঠা 117। 1911 খ্রিস্টাব্দের এপ্রিল মাস নাগাদ লালা হরদয়াল আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আসেন এবং পুনরায় বিপ্লবী কর্মসূচি গ্রহণ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে এসে প্রায় 2 বছর বসবাস করেন। এই সময়কালে তিনি আমেরিকা প্রবাসী ভারতীয়দের প্রধান বিপ্লবী ঘাঁটি হিসেবে যুগান্তর আশ্রম প্রতিষ্ঠা করেন। আমেরিকার সাক্রামেন্টো নামক স্থানে শিখদের জনসভায় লালা হরদয়াল বলেন, শীঘ্রই জার্মানি ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, আর তখন বিপ্লবে যোগ দেওয়ার জন্য ভারতে যাওয়ার আয়োজন করতে হবে। 7. গদর পার্টির ভূমিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে প্রবাসী ভারতীয় ছাত্র ও শ্রমিকদের সহযোগিতায় 15 জুলাই 1913 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় কোট গদর পার্টি আনকোট। প্রথম দিকে এই দলের নাম ছিল কোট প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন আনকোট। এই দলের প্রতিষ্ঠাকালে সাধারণ সম্পাদক ছিলেন লালা হরদয়াল। গদর দলের সদস্যরা ভারতের বিভিন্ন গুপ্ত বিপ্লবী সমিতিগুলির সঙ্গে যোগাযোগ করে এক সশস্ত্র অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করেন। ভারতের বাইরে আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, জাপান সহ বিভিন্ন অঞ্চল জুড়ে গদর দলের সদস্যরা প্রবাসী ভারতীয় বিপ্লবীদের ঐক্যবদ্ধ করেন। প্রথম বিশ্বযুদ্ধ 1914 খ্রিস্টাব্দ শুরু হওয়ার সঙ্গে গদর পার্টির তরফ থেকে সদস্যদের স্বদেশভূমি ভারতে ফিরে গিয়ে বিপ্লবী সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। সেই মতো গদর পার্টির সদস্যদের অনেকেই বিভিন্ন জাহাজে করে মাতৃভূমির উদ্দেশ্যে যাত্রা করেন। 8. রাসবিহারী বসুর ভূমিকা। দেরাদুনে কেন্দ্রীয় সরকারের বন গবেষণা কেন্দ্রে কাজ করার সময় থেকে রাসবিহারী বসু প্রথমে বাংলা ও পরে পাঞ্জাবের বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। দীননাথ, অবধবিহারী ও বালমুকুন্দের সহযোগিতায় পাঞ্জাবের বিপ্লবীদের নিয়ে তিনি একটি শক্তিশালী গোষ্ঠী গড়ে তোলেন। রাসবিহারীর পরিকল্পনা মাফিক বসন্ত বিশ্বাস দিল্লির চাঁদনি চকে আয়োজিত এক শোভাযাত্রায় বড়লাট হার্ডিঞ্জকে লক্ষ্য করে বোমা ছোড়েন। 23 ডিসেম্বর 1912 খ্রিস্টাব্দ। হার্ডিঞ্জ আহত হয়ে জ্ঞান হারান, তবে প্রাণে বেঁচে যান। অবধবিহারী, বালমুকুন্দ ও বসন্ত বিশ্বাস গ্রেপ্তার হলে শুরু হয় দিল্লি ষড়যন্ত্র মামলা। মামলার রায় প্রত্যেকেরই ফাঁসি হয়। রাসবিহারী বসুর গোপন নির্দেশ অনুযায়ী বিপ্লবীরা লাহোরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার গর্ডনকে মারার জন্য পার্ক লরেন্স গার্ডেনে পথের ধারে বোমা সাজিয়ে রাখেন। এতে একজন চাপরাশির মৃত্যু ঘটলেও গর্ডন সাহেব প্রাণে বেঁচে যান। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সহযোগিতায় রাসবিহারী বসু গদর দলের সাহায্যে ভারতে এক সশস্ত্র বিদ্রোহ ও সেনা অভ্যুত্থানের পরিকল্পনা নেন। ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন ক্যান্টনমেন্টের বেশ কিছু সেনাকে তাঁরা দলে টানতে সক্ষম হন। স্থির হয় 1915 খ্রিস্টাব্দের 21 ফেব্রুয়ারি সারা দেশে একই সঙ্গে ব্রিটিশ বিরোধী সশস্ত্র সেনা ও বিপ্লবী অভ্যুত্থানের সূচনা হবে। কিন্তু গদর কর্মী বিশ্বাসঘাতক কৃপাল সিং অর্থের লোভে সর্বভারতীয় অভ্যুত্থানের সংবাদ পুলিশকে জানিয়ে দিলে সশস্ত্র সেনা ও বিপ্লবী অভ্যুত্থানের পরিকল্পনা ব্যর্থ হয়। লাহোর ষড়যন্ত্র মামলায় 1 নম্বর আসামি হিসেবে অভিযুক্ত হওয়ার পর রাসবিহারী বসু জাপানে চলে যান। জাপানে রাসবিহারী বসু ক্যাপ্টেন মোহন সিংয়ের সঙ্গে মিলিত হয়ে কোট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ আনকোট গঠন করেন। উপসংহার: ভারতের জাতীয় আন্দোলনের পাশাপাশি সমান্তরালভাবে গড়ে ওঠা সন্ত্রাসবাদী বিপ্লবী আন্দোলন পাঞ্জাবের ভূমিকায় আরও গতিশীল হয়ে উঠেছিল। সশস্ত্র বিপ্লবী ভাবধারার প্রসার, অস্ত্রশস্ত্র সংগ্রহ, বোমা তৈরি,
বিপ্লবী আন্দোলনের জন্য অর্থ সংগ্রহ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে পাঞ্জাব ভারতের বিপ্লবীদের পথ দেখিয়েছিল। সময় সারণী। সময়কাল খ্রিস্টাব্দ। ঘটনা 1836 থেকে 1885 সভা সমিতি গঠনের যুগ। 1838 ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। 1843 বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। 1851 ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, বম্বে অ্যাসোসিয়েশন। 1852 মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন। 1861 ভারতীয় কাউন্সিল আইন। 1866 ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, লন্ডন। 1870 পুনা সার্বজনিক সভা। 1875 ইন্ডিয়ান লীগ। 1876 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ভারত সভা। পৃষ্ঠা 118। সময়কাল খ্রিস্টাব্দ। ঘটনা 1877 মহারানী ভিক্টোরিয়ার সম্মানার্থে অনুষ্ঠিত লর্ড লিটন আয়োজিত দিল্লি দরবার। 1879 ভারতের প্রথম গুপ্ত বিপ্লবী সংঘ বাসুদেব বলবন্ত ফাড়কে। 1880 থেকে 1905 অর্থনৈতিক জাতীয়তাবাদের উত্থানের যুগ। 1883 কলকাতায় আন্তর্জাতিক প্রদর্শনী। 1 মার্চ 1883 কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের কাছে লেখা হিউমের খোলা চিঠি। 28 থেকে 30 ডিসেম্বর 1883 প্রথম ভারতীয় জাতীয় সম্মেলন, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। 1884 লর্ড রিপনের বিদায় সংবর্ধনা। 1884 ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। 1884 মহাজন সভা। 1884 বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন। 27 ডিসেম্বর 1885 দ্বিতীয় ভারতীয় জাতীয় সম্মেলন, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। 28 ডিসেম্বর 1885 ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন। 1885 থেকে 1905 কংগ্রেসের নরমপন্থী যুগ। 30 নভেম্বর 1888 সেন্ট অ্যান্ড্রিউজ দিবসের ভোজসভা, কলকাতা। 1889 জাতীয় কংগ্রেসের কমিটি, ইংল্যান্ডে। 1890 ইন্ডিয়া পত্রিকা। 1892 ভারতীয় পরিষদ আইন। 1892 প্রথম ভারতীয় হিসেবে দাদাভাই নওরোজির কমন্স সভায় নির্বাচন। 1893 শিকাগো শহরে ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের বক্তৃতা। 1894 শুল্ক সংক্রান্ত আইন। 1894 কেশরী পত্রিকা। 1894 গণপতি উৎসব। 1895 মারহাট্টা পত্রিকা। 1895 হিন্দু ধর্ম অন্তরায় বিনাশী সংঘ। 1896 শিবাজী উৎসব। 27 জুন 1897 পুনার স্পেশাল প্লেগ অফিসার ওয়াল্টার র্যান্ড ও তার সহকারী আয়ার্সকে দামোদর ও বিনায়ক চাপেকার ভ্রাতৃদ্বয় হত্যা করেন। 1899 কলকাতা কর্পোরেশন আইন। 1899 নাসিক মিত্র মেলা। 1902 খ্রিস্টাব্দ মতান্তরে 1901 খ্রিস্টাব্দ মেদিনীপুর সোসাইটি। 1902 সরলা ঘোষাল কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডে একটি ব্যায়ামাগার প্রতিষ্ঠা করেন। 24 মার্চ 1902 খ্রিস্টাব্দ অনুশীলন সমিতি। 1904 ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন। 1904 পাঞ্জাবি পত্রিকা। 1904 অভিনব ভারত। পৃষ্ঠা 119। সময়কাল খ্রিস্টাব্দ। ঘটনা 1905 লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে বাস্তবায়িত করেন। 8ই অক্টোবর 1905 তিলকের নেতৃত্বে সংগঠিত হয়েছিল বিদেশি কাপড়ের বহ্নুৎসব, পুনা। 1906 জাতীয় কলেজ প্রতিষ্ঠা। অক্টোবর 1906 পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকায় অনুশীলন সমিতির শাখা। 1906 যুগান্তর দল। ডিসেম্বর 1907 পূর্ববঙ্গ ও আসামের লেফটেন্যান্ট গভর্নর ব্যামফিল্ড ফুলারকে হত্যায় ব্যর্থ বাংলায় প্রথম গুপ্ত হত্যার চেষ্টা। 1907 সুরাট বিচ্ছেদ। জুন 1908 আলিপুর বোমার মামলা। এপ্রিল 1908 কংগ্রেসের এলাহাবাদ সম্মেলনে। 11ই আগস্ট 1908 বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি। 1909 কলকাতার যুগান্তর দল ও
যুগান্তর দল ও অনুশীলন সমিতি, ময়মনসিংহের সুহৃদ সমিতি, বরিশালের স্বদেশ বান্ধব সমিতি ও ফরিদপুরের ব্রতী সমিতিকে নিষিদ্ধ করা হয়। এছাড়া যুগান্তর, বন্দে মাতরম, সন্ধ্যা প্রভৃতি সংবাদপত্রের প্রকাশ বন্ধ করা হয়। 1 জুলাই 1909 লন্ডনে মদনলাল ধিংরা স্যার জন কার্জন উইলি নামে এক উচ্চপদস্থ ইংরেজ রাজকর্মচারীকে হত্যা করেন। 17 আগস্ট 1909 লন্ডনে মদনলাল ধিংরার ফাঁসি। 21 ডিসেম্বর 1909 নাসিকে জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার জ্যাকসনকে অভিনব ভারতের সদস্যরা গুলি করে হত্যা করে। 1911 রাজা পঞ্চম জর্জ দিল্লির দরবারে কোর্ট অভিষেক উৎসব উপলক্ষে উপহার আনকোট হিসেবে বঙ্গভঙ্গ বাতিল ঘোষণা করেন। 23 ডিসেম্বর 1912 দিল্লিতে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে রাসবিহারী বসুর পরিকল্পনা মতো তাঁর সহকর্মী বসন্ত বিশ্বাস বোমা নিক্ষেপ করেন। 1913 একদা কংগ্রেস সভাপতি উইলিয়াম ওয়েডার বার্নের লেখা হিউমের জীবনী কোট অ্যালান অক্টাভিয়ান হিউম, সিবি, Father of the Indian National Congress 1829 to 1912, a biography, unquote, প্রকাশ। 1913 গদর পার্টি, GHADAR, গদর পার্টি, PARTY, পার্টি। 26 আগস্ট 1914 রডা অ্যান্ড কোম্পানির অস্ত্র লুট। 1914 কোমাগাতামারু জাহাজের ঘটনা। 1914 দিল্লির ষড়যন্ত্র মামলায় অবোধ বিহারী, আমির চাঁদ, বালমুকুন্দ ও বসন্ত বিশ্বাসের ফাঁসি হয়। প্রথমে 19 ফেব্রুয়ারি 1915 রাসবিহারীর নেতৃত্বে সেনা অভ্যুত্থানের প্রচেষ্টা। 1915 লাহোর ষড়যন্ত্র মামলা। 12 মে 1915 রাসবিহারী বসুর জাপান পলায়ন। 9 সেপ্টেম্বর 1915 বালেশ্বর সংগ্রাম বা বুড়িবালামের যুদ্ধ। 10 সেপ্টেম্বর 1915 বাঘা যতীনের মৃত্যু। 1915 ভারতীয় নিরাপত্তা আইন, ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট। 1916 লালা লাজপত রায় তাঁর ইয়ং ইন্ডিয়া পত্রিকায় প্রথম সেফটি ভ্যালভ তত্ত্ব ব্যবহার করেছিলেন। 30 জানুয়ারি 1916 খ্রিস্টাব্দ সিআইডি পুলিশের ডেপুটি সুপার বসন্ত চট্টোপাধ্যায়কে ভবানীপুরে হত্যা করা হয়। 1916 লখনৌ অধিবেশনে।